আজ আমরা সেকেন্ড ইউনিট পড়ব, যেটা হলো ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট। এর আগেও আমি দুবার রেকর্ডিং করেছিলাম, তো দুবারই সাউন্ড আসেনি। আই হোপ এখন সাউন্ড চলে আসবে। হালকা হালকা ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমরা পাবে, আশা করি আমি অডিওবেল। ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু নেগলেক্ট করো। ফার্স্ট আমাদের সেকেন্ড ইউনিটে 2.1 যে টপিকটা আমাদের আছে, কনসেপ্ট অফ ইএমএফ, কারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স, পাওয়ার অ্যান্ড এনার্জি। তো আমরা এই যে পোর্শনটা আমরা এখন পড়তে চলেছি, এটা আমরা ট্রিপলি যে আমাদের ক্লাস করেছি, অফলাইন ক্লাস যে করেছি, সেটার একদম প্রথম ক্লাসেই আমরা ইলেকট্রিক্যাল সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো সেই ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি আজও একবার করে দিচ্ছি, অসুবিধে নেই। প্রথমে আমাদের তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হলো চার্জ। তো চার্জ কাকে বলে? চার্জ কিছুই নয়, চার্জ হলো ইলেকট্রিসিটির কোয়ান্টিটি। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে চার্জ কাকে বলে, তাহলে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে চার্জ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে চার্জ কাকে বলে। এখানে দু চারটে লাইন দেওয়া আছে, তো এটা লিখলেই হবে। যদি তোমরা নর্মালি জানতে চাও যে নর্মালি যদি আমরা বুঝতে চাই চার্জ জিনিসটা কি, তাহলে শুধু এই দুটো ওয়ার্ড মনে রাখলে হবে যে চার্জ আর কিছুই নয়, যে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, QUANTITY, কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি। তো কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি ইজ কল্ড চার্জ। ওকে, তাহলে কি বললাম যে চার্জ হলো ইলেকট্রিসিটির কোয়ান্টিটি, মানে ইলেকট্রিসিটি যে কি পরিমাণ, কোয়ান্টিটির বাংলা হলো পরিমাণ, যে কি পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে সেটাই হচ্ছে চার্জ। তো এই যে পরিমাণটা, সেই পরিমাণটা এখানে দেখো দেওয়া আছে, যে পরিমাণটা হলো 6.24 ইন্টু 10⁻19। এই যে পরিমাণটা, এই পরিমাণটাই হলো চার্জের কোয়ান্টিটি। সেখানে এই এই প্রসঙ্গে এখানে দেওয়া আছে এই যে পরিমাণটা, সেটা হলো সেটা আমরা একটা ইউনিট, যেটা হলো কুলম, COULOMB, কুলম। এই যে কুলম, এই কুলম্বের যে সূত্র আছে, বা আমরা এখানে বলতে পারি যে কুলম্বের এখানে একটা আমরা সংজ্ঞা পেয়েছি, সেই সংজ্ঞা থেকে আমরা কিন্তু এই পরিমাণটা জানতে পারি যে 6.24 ইন্টু 10⁻19, এই যে পরিমাণটা, সেটাই হলো আমাদের ইলেকট্রিসিটি যে চার্জ। তো চার্জ হলো কি না, চার্জ হলো ইলেকট্রিসিটির কোয়ান্টিটি। নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো কারেন্ট। তো আমরা আগেও ক্লাসে কারেন্ট সম্বন্ধে জেনেছি যে কারেন্টটা কি। কারেন্টটা আর কিছুই নয়, এই যে আমরা চার্জ করলাম, যেটা হলো কিনা যে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি। এই যে কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, এটা একটা নির্দিষ্ট ক্রস সেকশনাল এরিয়াতে যে পরিমাণে ফ্লো হয়। তো আমরা যেখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তো কারেন্ট নর্মালি একটা কন্ডাক্টর দিয়ে ফ্লো হবে, ঠিক আছে। তো মেনে নিলাম এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টর দিয়ে কারেন্ট ফ্লো হবে। কারেন্টকে আমরা আই দ্বারা ডিনোট করি। তো আমরা এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। তো আমরা এখানে কোনো একটা পজিশন, ধরো এর একটা পজিশন নিয়ে নিলাম। তো এটা একটা ক্রস সেকশনাল এরিয়া আমরা নিয়ে নিলাম। এই যে ক্রস সেকশনাল এরিয়াতে, ঠিক আছে, এই ক্রস সেকশনাল এরিয়াতে যে পরিমাণে চার্জ, অর্থাৎ চার্জ আমরা কি পড়লাম এক্ষুনি, না ইলেকট্রিসিটির কোয়ান্টিটি, যে কত পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে একক সময়ে, সেইটাকে বলা হয় কিন্তু কারেন্ট, ঠিক আছে। তো সেটা হয়ে গেল কিনা, সেটা কারেন্ট। এই কারেন্টকে আমরা এক্সপ্রেস করি I সমান dq/dt। তো I সমান dq/dt। ওকে, যেখানে আইটা কি, আই হচ্ছে কারেন্ট, আর ডিকিউ হচ্ছে, কিউ যেটা আমরা জানি, কিউটা হচ্ছে আমরা জানি হিসেবে এখানে কারেন্ট হিসেবে জানি। আর এই যে ডি ফাংশন, তোমরা এখানে দেখেছো ডি/ডি, এখানে যে ফাংশনটা, এটা তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তো এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে ডিটি হলো সময়ের পরিবর্তন, আর ডিকিউ হলো এই চার্জের পরিবর্তন। তাহলে আই সমান এই যে কারেন্ট, আই তো আমরা কারেন্ট জানি, তাহলে কারেন্ট কিসের কিসের পরিবর্তন, না ডিটি সময়ে, অর্থাৎ
ডিটি অর্থাৎ কি বললাম, যে সময়ের পরিবর্তনের সাথে কারেন্টের চার্জের পরিবর্তনটাকে বলা হবে কারেন্ট। এই জন্যই আমরা এই এক্সপ্রেশনটা করি যে একক সময়ে যে সময়টা পরিবর্তনশীল সময়টাতে যে পরিবর্তনশীল চার্জ আমরা পাই সেটাই হলো কারেন্ট। ওকে, তো সেটা এখানে বলে দেওয়া আছে। নেক্সট হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ জিনিসটা আমরা নর্মালি কি জানি, নর্মালি আমরা ভোল্টেজ বলতে বুঝি যে পোটেনশিয়াল ডিফারেন্স। কি না, পোটেনশিয়াল ডিফারেন্স, টিআইএল, পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা নর্মালি ভোল্টেজ হিসেবে জানি। এবার ভোল্টেজ যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা ডিফারেন্সটা, পোটেনশিয়াল তো বুঝতে পারছি যে কোনো একটা কন্ডাক্টরের পোটেনশিয়াল থাকবে, তার ডিফারেন্স। কিন্তু ডিফারেন্স তো কখনো একটার মধ্যে হয় না, ডিফারেন্স হামেশাই দুইয়ের বেশি হয়, দুই কি তার বেশি হয়। তাহলে আমাদের দুটোর মধ্যে ডিফারেন্স হয়, তাহলে আমরা পোটেনশিয়াল যে ডিফারেন্সটা করছি, কোন দুটোর মধ্যে করছি? কিছুই না, যে আমরা কোনো একটা কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে ডিফারেন্স করছি। তো এটা একটা কন্ডাক্টর, এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হবে, তাই না? এবার এখানে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার জন্য এই কন্ডাক্টরে পোটেনশিয়াল সৃষ্টি হবে, তাই তো? এবারে পোটেনশিয়ালের মধ্যে আমরা দুটো পয়েন্ট নিচ্ছি, দুটো এন্ডে যে পয়েন্ট নিচ্ছি এ আর বি। এবার এতে যা পোটেনশিয়াল থাকবে, এইখানে যে পোটেনশিয়াল থাকবে, বিতে তো সেম পোটেনশিয়াল থাকবে না, দুটোতে আলাদা আলাদা পোটেনশিয়াল থাকবে। কারণ এ তো ছিল আমার সোর্স আর বি হচ্ছে আমার লোড। তাহলে যদি আমার দেখা গেল এতে আমার পোটেনশিয়াল আছে 10, আর বিতে এতটা ট্রান্সফার হলো, এতটা যে পরিমাণ ট্রান্সফার হলো, তো ট্রান্সফার হওয়ার জন্য এখানে পোটেনশিয়াল লস হবে। তো এখানে দেখতে পেলাম যে এখানে আমার পোটেনশিয়াল হয়ে গেল 8। তাহলে 10 মাইনাস 8 সমান কত হলো? 2। এই যে 2, এইটাই হয়ে গেল আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এ মাইনাস বি অর্থাৎ এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যে ডিফারেন্সটা আমরা পেলাম, সেটা আমরা পেয়ে গেলাম কি, পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে যেটা আমরা কি পেয়েছিলাম, যেটা আমরা 2 পেয়েছিলাম, তাহলে এটাই আমাদের হয়ে গেল যে পোটেনশিয়াল যে ডিফারেন্স পেলাম সেটাই আমাদের কি, না ভোল্টেজ। বুঝা গেল? তাহলে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সটাই হচ্ছে ভোল্টেজ। এবার আমরা এখানে ভোল্টেজের, যখন আমরা এখানে ভোল্টেজ দেখছি, তো আমরা এখানে একটা কিছু রিলেশন পাচ্ছি। কি পাচ্ছি না, ভোল্টেজ, ভোল্ট যেটা লেখা আছে সেটা আমরা শর্ট ফর্মে ভি লিখছি, এবং উপরে লেখা আছে ওয়াট, ডাব্লিউ নিয়ে নিচ্ছি, আর অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এটা হচ্ছে কারেন্ট। তাহলে আমরা কি পাচ্ছি, যে ভোল্টেজ সমান ওয়াট বাই কারেন্ট। এই ওয়াটটা কি, ওয়াটটা হচ্ছে পাওয়ার। ইলেকট্রিক পাওয়ারকে আমরা ওয়াট দ্বারা ডিনোট করি, ঠিক আছে? পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। এরপরেই আমরা এই পাওয়ার নিয়ে পড়বো। তো আমরা এখান থেকে এক্সপ্রেশনটা পাচ্ছি। এক্সপ্রেশন থেকে আমরা কি বুঝতে পারছি? এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারছি যে ভোল্টেজ সমান ভোল্টেজ সমান ভোল্টেজ সমান কি, পাওয়ার বাই কারেন্ট, তাই তো? তাহলে আমরা এই এটা পাচ্ছি, ঠিক আছে? এটা আমরা পাচ্ছি। তো এই যে ব্যাপারটা, এখান থেকে আমরা এটা বলতে পারি যে পাওয়ার সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট। কিরকম? তাহলে আমরা এখানে দেখলাম ভি সমান পাওয়ার, ওয়াটকে পি ধরে নিচ্ছি, পাওয়ার বাই কারেন্ট আই। তাহলে আমরা এখান থেকে পি সমান যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, ভি ইন্টু আই পাবো। তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে পাওয়ার সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট। এবার ভোল্টেজের এখানে কিছু ইউনিট দেওয়া আছে, কেভিতে কেভিতে ইউনিট দেওয়া আছে, এমভিতে ইউনিট দেওয়া আছে। নর্মালি আমরা ভোল্টেজের ইউনিট ভোল্ট জানি, তো ভোল্ট তো অনেক কমে হয়। আমরা যখন ট্রান্সমিশন করি, যখন আমরা তো
মোটা মোটা তার দিয়ে দূর দূরান্তে যখন আমরা ট্রান্সমিট করি, তখন ওখানে ভোল্টেজের পরিমাণটা খুবই হাই হয়। তখন সেটা আমরা কিলো ভোল্টে কিলো ভোল্টে আমরা বলি, বা যখন আরো বেশি হয় তখন আমরা মেগা ভোল্টে বলি। তো 1 কেভি সমান 1000 ভোল্ট, আর 1 এমবি অর্থাৎ 1 মেগাভোল্ট ইজ ইকুয়াল টু 10⁶ ভোল্ট। ওকে, তারপর আমরা এখানে কিছু রিলেশন আমরা দেখতে পাচ্ছি। কিসের সাথে কিসের রিলেশন দেওয়া আছে? ভোল্টেজ, কারেন্ট আর পাওয়ার, এই তিনটে আমরা ফার্স্ট ইউনিটে রেজিস্ট্যান্স পড়েছিলাম। রেজিস্ট্যান্স যেটা আমরা আর দ্বারা ডিনোট করতাম, ইন্ডাকটেন্স পড়েছিলাম যেটা আমরা এল দ্বারা ডিনোট করতাম, আর ক্যাপাসিট্যান্স পড়েছিলাম যেটা আমরা সি দিয়ে ডিনোট করতাম। তো এই তিনটে কম্পোনেন্ট আমরা পড়েছিলাম ফার্স্ট ইউনিটে। তো এই তিনটে কম্পোনেন্ট ভোল্টেজ, কারেন্ট আর পাওয়ারের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, সেগুলো কিন্তু এই বক্সে কিন্তু দেওয়া আছে। সাথেই কিন্তু এদের ইউনিটগুলোও এখানে কিন্তু দেওয়া আছে। এখানে নরমালি আমাদের পরীক্ষাতে, এপ্রিবিলিতে পরীক্ষাতে ইউনিটগুলোই আসে, আর এই রিলেশন যেগুলো দেওয়া আছে সেগুলো খুব কমই আসে। আহ, তাও রিলেশনগুলো তোমরা দেখে রাখবে। নরমালি কিছুই নেই। রেজিস্ট্যান্স তো ইউনিট যেটা ওহম, তার সিম্বল যেটা এরকম, এই সিম্বলটা হচ্ছে ওহমের সিম্বল, আর এর উল্টাটা ছিল মো, এটার সিম্বল এরকম ছিল। তো রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, ইন্ডাকটেন্সের ইউনিট হেনরি, আর ক্যাপাসিট্যান্সের ইউনিট ফ্যারাড। এবার ভোল্টেজের সাথে, কারেন্টের সাথে, পাওয়ারের সাথে কিভাবে সম্পর্ক দেওয়া আছে। রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম, ভি ইজ ইকুয়াল টু আইআর। ভি ইজ ইকুয়াল টু আইআর যখন আমরা রেজিস্ট্যান্স পড়ছিলাম, তখন ওহমের সূত্রতে আমরা জেনেছিলাম যে ভি ইজ ইকুয়াল টু আইআর, যেখানে ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, আর আর হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের সাথে ভোল্টেজের তাহলে এখানেই সম্পর্ক, যে ভোল্টেজ সমান কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। ওকে, তাও কারেন্টের সাথে ওই একই, ভি ইজ ইকুয়াল টু ওহমের সূত্র, ভি ইজ ইকুয়াল টু আইআর, তাহলে কারেন্ট সমান আই সমান হয়ে যাবে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। একদম সিম্পল জিনিস। পাওয়ারের সাথে যেটা সম্পর্কযুক্ত, সেটা আমরা একটু আগে জানলাম, যে আমরা ভোল্টেজ যখন আমরা পড়ছিলাম তখন আমরা কি দেখলাম, যে ভোল্টেজ সমান ছিল কি ছিল, পাওয়ার বাই কারেন্ট। অর্থাৎ পাওয়ারটা আমরা কি পি দ্বারা ডিনোট করছিলাম, পি বাই আই। এবার এখান থেকে আমরা পাওয়ার পেয়েছিলাম, তাহলে সেখানে পি ছিলাম, পাওয়ার সমান কি পেয়েছিলাম, যে ভোল্টেজ ইন্টু কারেন্ট পেয়েছিলাম, তাই তো। এবার এখানে আমরা শুধু কারেন্ট থেকে ঠিক আছে, এখানে আমরা ভোল্টেজটাকে কিন্তু বাদ দিয়ে দেবো, এখানে আমরা কারেন্টটা করব। এখানে আমরা কি করব, এখানে আমরা কি করব, ভোল্টেজ সমান এখানে আমরা কি জানলাম, ভি সমান কি জানলাম, ভি ইজ ইকুয়াল টু আইআর জানলাম, তাই তো। তাহলে এখান থেকে যদি আমি আইআরটা দেই, এই যে ভি সমানটা, এই ভি এর মানটা যদি আমি এখানে পুট করি, তাহলে আমি কি পাবো, তাহলে পি সমান আমি পাবো আই আইআর ইন্টু আই। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আই স্কোয়ার আর, তাই না। তাহলে পি সমান আমরা পাচ্ছি আই স্কোয়ার আর। তো দেখো সেটাই আমাদের এখানে দেওয়া আছে, পি সমান আই স্কোয়ার আর। ওটা দেওয়া আছে যে ভোল্টেজ সমান ছিল ভি ইকুয়াল টু কি ছিল, আই আর ছিল। তাহলে আই আর এর মানটা ওখানে দিয়ে দিলাম, তাহলে ওখানে দুটো আই ছিল আর আর ছিল, তাহলে দুটো আই এর জন্য আই স্কোয়ার হয়ে গেল। সিম্পল। সিম্পল। আর ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্সের জন্যও দেওয়া আছে। ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্স একবার কারেন্টের সাথে, ভোল্টেজের সাথে, পাওয়ারের সাথে ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রেশন এই রিলেশনে থাকে। এগুলো তোমরা দেখে নিও, তোমরা এগুলো ম্যাথেও করেছো প্লাস ফিজিক্সেও করেছো, এগুলো আমি আর বলছি না। নেক্সট দেখো, যেটা বললাম যে পাওয়ার আছে, এরপরে যেটা আছে পাওয়ার। তো এখানে যে পাওয়ারের যে এই সংজ্ঞাটা দেওয়া আছে, এটা একদম ফিজিক্সের ভাষাতেই দেওয়া আছে। তো তোমরা আশা করি ফিজিক্সেও তোমরা পড়েছো পাওয়ার। পাওয়ার জিনিসটা কি, পাওয়ার জিনিসটা কিছুই না, যে কাজ করার হারকে। তাহলে পাওয়ার যদি আমি বলি, যে নর্মালি যদি আমরা জানতে চাই মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার বলতে আমরা এটাই বুঝি যে কাজ করার হারকে। তাহলে হারকে আমার হার যেটা, যে হেরে যাওয়া নয়, হার হচ্ছে রেট, ইংলিশে বলা হয় রেট।
রেটকে বলা হয় হার। তাহলে কাজ করার হারকে, তাহলে রেট অফ ডুইং ওয়ার্ক, তাহলে আমরা বলতে পারি যে রেট 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 অফ ডুইং ওয়ার্ক, rate of doing work is called power. ওকে, তাহলে পাওয়ার বলতে আমরা এক কথায় বলতে পারি যে কাজ করার হারকে বলা হয় পাওয়ার। ওকে, নেক্সট আমাদের জানবো পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। তো আমরা ওটা আগেই জেনে গিয়েছিলাম যে পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। নেক্সট আমাদের যেটা আছে এনার্জি। এবার এনার্জিও কিন্তু পাওয়ারের মতনই, এই দুটো কিন্তু তোমরা কখনোই গুলিয়ে ফেলবে না। এনার্জি হলো, এনার্জিকে যদি আমরা এক কথায় যদি জানতে চাই তাহলে আমরা বলতে পারি যে কাজ করার ক্ষমতাকে বলা হয় এনার্জি। এবার ক্ষমতাকে এখানে ইংলিশে আমরা বলবো কি ক্যাপাসিটি, CAPACITY। ক্যাপাসিটি হচ্ছে আমাদের, তাহলে ক্যাপাসিটি হলো কি না, ক্যাপাসিটি হচ্ছে, ক্যাপাসিটিকে বাংলায় বলা হয় ক্ষমতা। তাহলে এনার্জি হলো কাজ করার ক্ষমতাকে বলা হয় এনার্জি। তাহলে আমরা ইংলিশে যদি এক কথায় বলতে যাই তাহলে আমরা কি লিখবো না, লিখবো এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ দি ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, is called energy. নরমালি এটা 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 যদি লিখে দাও তাহলে তোমরা কিন্তু ফুল নাম্বার পাবে। ওকে, নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে এনার্জির ইউনিট যেটা দেওয়া আছে, এনার্জির ইউনিট হচ্ছে জুল। তোমরা আগেও পড়েছো। তো এখানে একটা কাইনেটিক এনার্জির একটা ইকুয়েশন দেওয়া আছে, তোমরা ফিজিক্সেও করেছো, যেটা কাইনেটিক এনার্জি যেটা কে দ্বারা প্রকাশ করা হয় সেটা হলো হাফ mv স্কোয়ার, আর ইউনিট হচ্ছে জুলস। ওকে, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফোর্স। নেক্সট আমাদের যেটা আছে, আমাদের ম্যাগনেটিক সার্কিট আছে। তো আমরা ফার্স্ট ইউনিটেই ইলেকট্রিক সার্কিট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এই ইউনিটে বিশেষ করে ইলেকট্রিক আর ম্যাগনেটিক সার্কিটের কম্বিনেশন করে কিন্তু ইউনিটটা দেওয়া আছে। তো এখানে আমরা বেশিরভাগটা ম্যাগনেটিকটাই পড়বো, প্লাস ইলেকট্রিকও আমরা পড়বো। তো এখন প্রথমে এই যে এই পোর্শনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাই কিন্তু যেটা দেওয়া আছে সেটা হলো যে ইন্ট্রোডাকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইন্ট্রোডাকশনটা আসলে ম্যাগনেটের কিন্তু সংজ্ঞা দেওয়া আছে। কি দেওয়া আছে? an object which attracts iron, nickel, cobalt, etc. and when suspended freely point towards the poles of the earth is called magnet. তো ম্যাগনেটের এখানে সংজ্ঞা দেওয়া আছে যে ম্যাগনেট কাকে বলে, যে কিছুই নয়, যে যে সমস্ত অবজেক্ট যেগুলো আয়রন হতে পারে, কোবাল্ট হতে পারে, নিকেল হতে পারে, তো এই ধরনের যে অবজেক্ট সেগুলো হচ্ছে কি না ফ্রিলি পৃথিবীর দিকে, পৃথিবীর পোলের দিকে ফ্রিলি অ্যাট্রাক্ট হয়, তাদেরকে কিন্তু ম্যাগনেট বলা হয়। ঠিক আছে, তো ম্যাগনেটের দুটো পোল থাকে তোমরা জানো, একটা নর্থ পোল হয়, একটা সাউথ পোল হয়। এটা যদি ম্যাগনেট হয়, একটাতে নর্থ পোল হয়, একটাতে সাউথ পোল হয়। এটা তোমরা জানো যে একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। তো ম্যাগনেট তোমরা জানো, আমরা অনেক ছোট থেকেই 7-8 থেকে পড়ে এসেছি যে ম্যাগনেট দু ধরনের হয়, একটা হয় ন্যাচারাল ম্যাগনেট আর একটা হয় আর্টিফিশিয়াল ম্যাগনেট। একটা ন্যাচারাল ম্যাগনেট আর দুই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এবার ন্যাচারাল ম্যাগনেটটা কি? ন্যাচারাল ম্যাগনেট যেটা পরিবেশে খুব সহজেই পাওয়া যায়, আর যেহেতু এটা পরিবেশে পাওয়া যায়, তো পৃথিবী তো নিজেই একটা সবথেকে বড় ম্যাগনেট। তো বড় ম্যাগনেটের ভিতরে যে ম্যাগনেটগুলো থাকবে সেটা স্বাভাবিকই তার পাওয়ার কিন্তু খুবই কম হবে। এই জন্য ন্যাচারাল ম্যাগনেট হামেশাই কিন্তু এর ম্যাগনেটিক যে প্রপার্টি সেটা কিন্তু খুব কমই হয়। তো আমাদের যখন কাজের জন্য আমরা ইউজ করি, তো আমাদের অনেক হাই পরিমাণের ম্যাগনেট দরকার হয়। তো আমরা ন্যাচারাল ম্যাগনেট থেকে সেটা স্যাটিসফাই হই না।
তো আমরা কি করি, তো আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পাওয়ারফুল ম্যাগনেট তৈরি করি। তো এই যে পাওয়ারফুল ম্যাগনেট যে তৈরি করি, তো সেগুলাই হলো আর্টিফিশিয়াল ম্যাগনেট। আবার এই আর্টিফিশিয়াল ম্যাগনেট কিন্তু আবার দুই প্রকারের। একটা হলো টেম্পোরারি, যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেট বলি, আর একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। যেটা ইলেকট্রোম্যাগনেটিক যেটা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেট, সেটা কিন্তু কি হয় নর্মালি, এটা কিন্তু টেম্পোরারি। টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী, এটা কিন্তু স্থায়ী না। এবার জিনিসটা কিরকম, জিনিসটা হচ্ছে আহ ধরো এটা একটা দণ্ড, ঠিক আছে, এটা একটা লোহার দণ্ড। তো আমরা কি করি, আমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য এই লোহার দণ্ডটাকে কি করি, কপার ওয়্যার দিয়ে পাকাই, পাকিয়ে এটাতে আমরা কিন্তু সোর্স দিই। এখানে আমরা কি করি, ব্যাটারির সাথে কানেক্ট করি। ব্যাটারির সাথে কানেক্ট করলে কি হবে, এটা দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হবে। এবার ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার ফলে কি হবে, এই যে সলিনয়েডটা আমরা বানালাম, এই যে পাকানো যে জিনিসটা বানালাম, এটা থেকে সলিনয়েড বলে। এই যে কপার ওয়্যার দিয়ে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি যখন ফ্লো হবে, তখন কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার দরুন এই যে দণ্ডচুম্বকটা, এই যে দণ্ডটা, যেটা লোহার দণ্ডটা ছিল, এই লোহার দণ্ডটা কিন্তু ম্যাগনেটাইজ হয়ে যাবে, অর্থাৎ এই কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি গেইন করবে। ওকে, এবার কন্ডিশন হলো, এখান থেকে আমরা দুটো কন্ডিশন পাই। দুটো কন্ডিশন কি কি? প্রথম কন্ডিশন হলো, যদি আমরা এই যে ব্যাটারিটা, এই ব্যাটারি থেকে যদি আমরা কানেকশন অফ করে দিই, যদি এখান থেকে আমরা ইলেকট্রিসিটি অফ করে দিই, তাহলে এই যে দণ্ডচুম্বকটা, এখানে দুটো কন্ডিশন অ্যাপ্লাই হতে পারে। একটা কন্ডিশন এরকম হতে পারে যে এই দণ্ডটা সাপ্লাই বন্ধ করে দেওয়ার পরেও যদি ম্যাগনেটিক প্রপার্টি থাকে, তখন সেটা হয়ে যাবে পার্মানেন্ট ম্যাগনেট। যেটা আমাদের বিতে দেওয়া আছে পার্মানেন্ট ম্যাগনেট, তখন ওটা হয়ে যাবে পার্মানেন্ট ম্যাগনেট, যে এটাকে একবার আমি সাপ্লাই দেওয়ার পর এই হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি থেকেই গেল। কিন্তু যদি আমাদের কি হয়, যদি আমরা করি কি, যে সাপ্লাইটা প্রথমে দিলাম, দিয়ে এ হচ্ছে ম্যাগনেটে পরিণত হলো, কিন্তু যখন আমরা যদি এখানে ব্যাটারিটাতে যদি আমরা সাপ্লাই বন্ধ করে দেই, আর এই দণ্ডটাতেও কিন্তু যদি ম্যাগনেট প্রপার্টি চলে যায়, তখন সেটাকে বলা হবে টেম্পোরারি, অর্থাৎ অস্থায়ী। মানে যতক্ষণ আমার সাপ্লাই চলছে ততক্ষণই কিন্তু এ ম্যাগনেট হিসেবে থাকছে। ওকে, তাহলে সেটাই এখানে দেওয়া আছে, একটা অস্থায়ী চুম্বক, একটা স্থায়ী চুম্বক। এবার এখানে যেটা দেওয়া আছে যে এই সমস্ত ইলেকট্রোম্যাগনেট যেগুলো হয়, এটা সবসময় আয়রন অথবা আয়রনের অ্যালয়কেই অ্যাট্রাক্ট করতে পারে। তারপর দিয়েছে যে বিটুইন ম্যাগনেটস লাইক পোলস রিপেল অ্যান্ড আনলাইক পোলস অ্যাট্রাক্ট। তো ওগুলোই বলেছে, এটাই বলেছে যে আমরা তো নর্মালি জানি যে ম্যাগনেটের তো দুটো পোল হয়, একটা নর্থ পোল, একটা সাউথ পোল। হামেশা কি করবে, নর্থ পোল অথবা সাউথ পোল সবসময় ডিস্ট্রাক্ট করে, মানে বিকর্ষণ করবে। আর যখন আলাদা আলাদা পোল হবে তখন কিন্তু অ্যাট্রাকশন হবে, ঠিক আছে, তখন কিন্তু অ্যাট্রাকশন হবে। আর এগুলাতে কিন্তু ডিস্ট্রাকশন হবে, মানে কি বিকর্ষণ হবে, মানে চিড়বে না। আর এটার ক্ষেত্রে কিন্তু চিটে যাবে, ওটাই বলেছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি? ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে এক ধরনের অদৃশ্য চৌম্বক রেখা, যেগুলো আমরা দেখতে পাই না, ঠিক আছে, সেটা সবসময় নর্থ পোল থেকে কি হয়, সাউথ পোলের দিকে কিন্তু যায়। এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে অদৃশ্য রেখাগুলো যেতে থাকে, সেগুলাকে কিন্তু বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। এই যে রেখাগুলো দেখতে পাচ্ছ, এই রেখাগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিছুই না, ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, যদি সংজ্ঞাটা দেখো, লেখা আছে দি টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু এনি পার্টিকুলার ম্যাগনেটিক ফিল্ড ইজ নোন অ্যাজ ম্যাগনেটিক ফ্লাক্স। তো এটাই যে কোনো যদি একটা চুম্বককে কোনো একটা জায়গায় যদি আমরা রেখে দিই, তো এর আশেপাশে একটা ফিল্ড তৈরি হবে। সেই ফিল্ডটা যে তৈরি হবে, সেই ফিল্ডে যে এন থেকে এস এর দিকে
যে ম্যাগনেটিক লাইনগুলো ফ্লো হতে থাকে সেগুলোকেই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয়। তার এখানে দুটো এককে ইউনিট দেওয়া আছে, দুটো ইউনিটে দেওয়া আছে, সিজিএস ইউনিট হচ্ছে ম্যাক্সওয়েল আর এমকেএস ইউনিট হচ্ছে ওয়েবার। ওকে, নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তো এর যে সংজ্ঞাটা সেটা ম্যাগনেটিক ফ্লাক্সের মতনই, খালি এখানে ডেন্সিটিটার জন্যে ক্রস সেকশনাল এরিয়াটা অ্যাড হয়ে যাবে। নর্মালি আমরা কি বললাম যে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে কি, যে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে নির্দিষ্ট ফিল্ডের মধ্যে যদি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে অদৃশ্য বলরেখা, যদি ম্যাগনেটিক লাইন আর কি, যেটাকে আমরা বলরেখা বলছি, সেটা যদি ফ্লো হতে থাকে তখন তাকে তো ম্যাগনেটিক ফ্লাক্স বলে। এবার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি যখন আসবে, যদি কোশ্চেন আসে, তখন খালি একটা জিনিস অ্যাড করে দিতে হবে, যে প্রতি ইউনিট বা প্রতি একক ক্রস সেকশনাল এরিয়াতে যে প্রস্থচ্ছেদে একক ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদে যখন হচ্ছে নির্দিষ্ট ফিল্ডে, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডে যে বলরেখাগুলি বা ম্যাগনেট লাইনগুলো ফ্লো হতে থাকে তাকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলে, আর কিছুই না। খালি যখনই ডেন্সিটি চলে আসবে তখনই খালি ক্রস সেকশনাল এরিয়া তাকে এই ওয়ার্ডটাকে অ্যাড করে দিতে হবে। ওকে, কিছুই না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। তো ম্যাগনেটোমোটিভ ফোর্স জিনিসটা কি? আমরা যখন ইলেকট্রিসিটিতে পড়ছিলাম তখন যে একটা তড়িৎচালক বল আমরা বলছিলাম যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, সেটাকে আমরা বলতাম ইএমএফ। ওকে, ই ফর ইলেকট্রো, এম ফর মোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো আমরা পড়েছিলাম যে ইলেকট্রোমোটিভ ফোর্স পড়েছিলাম, সেটা ছিল ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে। কিন্তু এখন যেটা আমাদের কাছে আছে সেটা হলো ম্যাগনেটিক সার্কিট। ওকে, তাহলে ম্যাগনেটিক সার্কিটে যে মোটিভ ফোর্সটা হবে সেটাকে আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্স বলবো, তাই না? তো ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা আছে সেটা কাকে বলে দেখে নিই। এমএমএফ এখানে দেওয়া আছে, সংজ্ঞাটা যদি আমরা দেখি তো এখানে দেওয়া আছে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। তাহলে বলতে চেয়েছে যে এটা এক ধরনের ওয়ার্ক ডান, মানে কার্য আর কি, যেটা আমরা জুলে প্রকাশ করছি। সেটা বলেছে কি রিকোয়ার্ড টু ক্যারি এ ইউনিট ম্যাগনেটিক পোল ওয়ান্স the entire magnetic field alternative it can also defined as the amount of work done. তো নর্মালি এটা বলতে এটাই চেয়েছে যে কোনো একটা চৌম্বক মেরুকে, যদি কোনো চুম্বকের এক মেরু অন্য মেরুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে ছবিতে দেখে নিই যে বলতে কি চেয়েছে। ছবিটা দেখো, এটা আমাদের হচ্ছে ম্যাগনেট এনএস। এই যে এনএস, ঠিক আছে, এখান থেকে আমরা নর্মালি কি জানি, ফ্লাক্স যেটা এক্ষুনি পড়লাম, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে মুভ হয়, তাই তো? এই যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই কিন্তু বলা হয় এমএমএফ। এটাই হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। যে এই যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, ফ্লাক্সটা তৈরি হওয়ার জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে ফ্লাক্সটা ফ্লো হচ্ছে, তো নর্মালি ম্যাগনেটিক যে ধর্মটা সেটা স্যাটিসফাই হচ্ছে। তো এটা হতে যে পরিমাণ কার্য করতে হয় এই ম্যাগনেটটাকে, সেটাই ওই ম্যাগনেটের কিন্তু ম্যাগনেটোমোটিভ ফোর্স বলা হয়। ওকে, তো ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইউনিট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটি, অর্থাৎ অ্যাম্পিয়ার টার্নস। ওকে, নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। ম্যাগনেটাইজিং ফোর্স জিনিসটা কি? এটাকে আমরা বাংলাতে বলি চুম্বকীয় বল, ঠিক আছে? তো চুম্বকীয় বল জিনিসটা কি? যে বলেছে চৌম্বক বলরেখার প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স নির্ণয় করা হয় তাকে বলা হয় চুম্বকীয় বল। জিনিসটা কি রকম? তো আমরা এক্ষুনি দেখলাম যে একটা দণ্ড চুম্বকে এমএমএফ বলতে আমরা বুঝলাম যে এন থেকে এস এর দিকে যে নির্দিষ্ট ম্যাগনেটিক ফিল্ডে যে ফ্লাক্সটা তৈরি হতে যে কাজ করতে হচ্ছে তাকে ম্যাগনেটোমোটিভ ফোর্স বলছি। তো এই যে ম্যাগনেটিক লাইনগুলো, এগুলাকেই তো ম্যাগনেটিক লাইনগুলোকে তো বলরেখা বলা হয়। তো যে বলরেখাগুলো একক দৈর্ঘ্যে, তো এটা একটা তো নির্দিষ্ট একটা পরিমাণ সাইজ আছে। তো এই যে লাইনগুলা, এই লাইনগুলারও একটা সাইজ থাকবে। এগুলা তো একটা নয়, এখানে অনেক আছে, যতটা ফিল্ড ততটা পরিমাণ এখানে আছে।
তো এখানে তো প্রত্যেকের কিন্তু দৈর্ঘ্য কিন্তু আলাদা, যেগুলো সামনে আছে সেগুলোর দৈর্ঘ্য কম, যেগুলো দূরে দূরে আছে সেগুলোর দৈর্ঘ্য বেশি হবে, তাই না? তাহলে এর দৈর্ঘ্য বেশি হবে। তাহলে ওটাই বলছে যে বলরেখা প্রতি একক দৈর্ঘ্যের যে পরিমাণ এমএমএফ নির্ণয় করা হয়, মানে যে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা নির্ণয় করা হয় প্রত্যেকটা বলরেখার জন্য, তাকে কিন্তু ম্যাগনেটাইজিং ফোর্স বলা হয়। ঠিক আছে? তার একক হচ্ছে নিউটন পার ওয়েবার। ওকে? নেক্সট যেটা দেওয়া আছে, নেক্সট হচ্ছে বলেছে যে রিলাকটেন্স। রিলাকটেন্স জিনিসটা কি? না, রিলাকটেন্স হলো ইট ইজ এ মেজার অফ এ opposition offered by a magnetic circuit to the setting up of a flux। তাহলে জিনিসটা কিছুই নয়, রিলাকটেন্স হচ্ছে এই যে ম্যাগনেটটা পরিণত হচ্ছে, যে ম্যাগনেটিক যে লাইনগুলো, যে ম্যাগনেটিক ফোর্স যেগুলো তৈরি হচ্ছে, ম্যাগনেটাইজিং ফোর্স তৈরি হচ্ছে, নর্মালি এটা বলতে পারি যে ফ্লাক্স গুলো যেগুলা ফ্লো হচ্ছে সেগুলাকে যে বাধা দেয়, যে ধর্ম থেকে আমরা বুঝতে পারি যে যে বাধা দেয়, সেটাকে রিল্যাকটেন্স বলা হয়। যখন আমরা ইলেকট্রিক সার্কিট পড়েছিলাম তখন আমাদের কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতো, তো কারেন্ট ফ্লো হতে বাধা কে দিচ্ছিল? রেজিস্ট্যান্স দিচ্ছিল, যেটা আমরা আর দিয়ে ডিনোট করতাম। তাহলে একটা কন্ডাক্টরে কারেন্টকে ফ্লো হতে বাধা কে দিচ্ছিল? রেজিস্ট্যান্স দিচ্ছিল। তেমনি এখানে ম্যাগনেটিক সার্কিটে কিন্তু এই যে ম্যাগনেটিক যে ফ্লাক্স যেটা ফ্লো হবে সেটাকে কে বাধা দেবে? সেটাকে বাধা দেবে রিলাকটেন্স। RELUCTANCE। তো রিলাকটেন্স হচ্ছে এক টাইপের রেজিস্ট্যান্স। তো রিলাকটেন্স হলো এক টাইপের রেজিস্ট্যান্স। কি ধরনের রেজিস্ট্যান্স? না, ম্যাগনেটিক সার্কিটের রেজিস্ট্যান্স। ওকে? রিলাকটেন্সের ইউনিট দেওয়া আছে AT/WB, অর্থাৎ অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার। নেক্সট যেটা আছে, নেক্সট হচ্ছে পারমিয়েন্স। পারমিয়েন্স জিনিসটা কি? না, কত সহজে আমার ম্যাগনেটিক যে ফ্লাক্স সেটা হচ্ছে ফ্লো হবে, তাকে বলা হয় পারমিয়েন্স। যখন আমরা ইলেকট্রিক সার্কিট পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কত সহজে হচ্ছে কারেন্টটা ফ্লো করবে, সেটাকে আমরা বলছিলাম কন্ডাক্টেন্স। কন্ডাক্ট মানে কি? যে হচ্ছে পরিবহন করা। কাকে পরিবহন করবে? না, কারেন্টকে পরিবহন করবে। কিসে? না, কন্ডাক্টরের মধ্যে দিয়ে। তাহলে কন্ডাক্টরতে কন্ডাক্ট করছে, তার জন্য তাকে বলা হয় কন্ডাকশন। যে কত সহজে কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে, তাকে বলা হয় কন্ডাকশন। সেম এখানে আমাদের ম্যাগনেটিক সার্কিটে যে কত সহজে আমাদের যে দণ্ড চুম্বকটাতে আছে এন থেকে এস এর দিকে যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলা যাচ্ছে সেটা কত সহজে যেতে পারছে, সেটাকে বলা হয়, সেই ধর্মটাকে বলা হয় কি? না, পারমিয়েন্স। ঠিক আছে? সেটাকে বাংলাতে বলা হয় ভেদ্যতা। নেক্সট আছে আমাদের রিলেটিভ পারমিয়েন্স। হ্যাঁ, এবার একটা জিনিস বলা ভুলে গেলাম। পারমিয়েন্স তাহলে কি বললাম? পারমিয়েন্সটা হচ্ছে যে কত সহজে ফ্লো করছে। আর যেটা বাধা দিচ্ছিল সেটাকে আমরা কি বলছিলাম? রিল্যাকটেন্স। রিল্যাকটেন্স যেটাকে আমরা এস দ্বারা ডিনোট করি। এটা হচ্ছে কি করছিল? না, এটা বাধা দিচ্ছিল। তাহলে আমরা বলতে পারি যে পারমিয়েন্স হলো রিল্যাকটেন্সের উল্টা। তাহলে আমরা বলতে পারি যে পারমিয়েন্স হচ্ছে 1 বাই রিল্যাকটেন্স। এস দ্বারা আমরা রিল্যাকটেন্সকে ডিনোট করি। তাহলে এটা আমরা কিন্তু বলতে পারি, কারণ কি? একটা অপরের উল্টা। নেক্সট কি আছে? নেক্সট আছে রিলেটিভ পারমিয়াবিলিটি। রিলেটিভ পারমিয়াবিলিটি বলতে বোঝায় আপেক্ষিক বেধ্যতা। আপেক্ষিক বেধ্যতা জিনিসটা হচ্ছে কিছুই নয় যে দুটোর অনুপাত। কিসের অনুপাত? দুটো কি জিনিসের অনুপাত? যে নর্মাল কন্ডিশনে যে আমার হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে যে কন্ডাকশন মানে ফ্লাক্সটা যে ফ্লো হচ্ছে, যে বলরেখাগুলো ফ্লো হচ্ছে, সেটা নর্মাল কন্ডিশনে কিভাবে হচ্ছে সেইটা, আর হচ্ছে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে এন থেকে এনএস এর দিকে যে বলরেখাগুলো ফ্লো হচ্ছে সেইটা, এই দুটোর অনুপাতকে বলা হয় রিলেটিভ পারমিয়াবিলিটি। একটা হচ্ছে নর্মাল কন্ডিশন, মানে একটা নর্মাল কন্ডিশন বলা চলবে না, সেটা হচ্ছে
এটা কি বলে, মাধ্যম, কন্ডিশন নয়, মাধ্যম। একটা নর্মাল মাধ্যম আর একটা হচ্ছে শূন্য মাধ্যম, মানে জিরো মাধ্যম, ঠিক আছে? এবার আমরা জিরো মাধ্যম কোথা থেকে পাবো? জিরো মাধ্যম আমরা কি জানি? মহাকাশ জানি। মহাকাশে হচ্ছে কোনো বাতাস নেই। আর আমরা নর্মাল মাধ্যম, আমরা যেখানে বসবাস করি এখানে অনেক বায়ু আছে। তো আমরা স্বাভাবিক বাতাসে অক্সিজেন আছে বলে আমরা শ্বাস নিতে পারছি। যদি অক্সিজেন না থাকতো তাহলে কি আমরা শ্বাস নিতে পারতাম? নিতে পারতাম না। এবার আমাদের চারপাশে শুধু তো আর অক্সিজেন নেই, আর অনেক কিছু অনেক কিছু গ্যাস রয়েছে, নাইট্রোজেন, তারপর আরো অনেক কিছু রয়েছে। তো সেটা হচ্ছে নর্মাল কন্ডিশন। ওখানে বাতাস আরো অনেক কিছু আছে, কলয়েড টলয়েড আরো অনেক কিছু আছে। আর শূন্য মাধ্যমে তো সেসব কিছুই নেই, এখানে পুরাটাই শূন্য, কিছুই নেই। সেই মানে অন্য কিছু আছে কিন্তু সেখানে বাতাস নেই, তাই তো? তাহলে এবার শূন্য মাধ্যম, মহাকাশ জানি যে আমাদের শূন্য মাধ্যম, কিন্তু আমরা এখানে তো এটা কি আমরা এই যে এটা, এর যে কন্ডিশনটা, এটা ফুলফিল হচ্ছে, এই জন্য কি আমরা কি ম্যাগনেটটাকে কি মহাকাশ নিয়ে যাব? না, মহাকাশে নিয়ে যাব না। আমরা ল্যাবরেটরিতে শূন্য মাধ্যম কিন্তু ক্রিয়েট করব, ঠিক আছে? সেই যে ক্রিয়েট করার পর আমরা দেখব ম্যাগনেটে যে বলরেখাগুলো যাচ্ছে সেটা কিভাবে যাচ্ছে, মানে তার যে কিভাবে পরিমাণ, আর নর্মাল মাধ্যমে, সাধারণ মাধ্যমে কিভাবে বলরেখাগুলো যাচ্ছে তার যে পরিমাণটা, মানে তার যে আমরা ইয়েটা পাবো, রিডিংটা পাবো, সেই দুটোর কিন্তু আমরা যদি অনুপাত করি তাহলে আমরা পেয়ে যাব কি না, রিলেটিভ পারমিয়াবিলিটি। ওকে, নেক্সট আমাদের এখানে কিন্তু দেওয়া আছে, কি দেওয়া আছে না, সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস দেওয়া আছে। পার্থক্য, সাদৃশ্যতা আর বিষমদৃশ্যতা বাংলাতে বলা হয়। সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস দেওয়া আছে কাদের মধ্যে? না, ম্যাগনেটিক সার্কিট আর ইলেকট্রিক্যাল সার্কিট, এই দুটোর মধ্যে সিমিলারিটি আর ডিসিমিলারিটি দেওয়া আছে। প্রথম সিমিলারিটি যেটা হবে সেটা হচ্ছে কি না, ম্যাগনেটিক সার্কিট আর ইলেকট্রিক সার্কিটে ফ্লো। তো ম্যাগনেটিক সার্কিটে কি ফ্লো হয়? ফ্লাক্স ফ্লো হয়। আমরা তখন থেকে ওটাই দেখছি যে এন থেকে এস এর দিকে ফ্লাক্স ফ্লো হচ্ছে। তো এটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটে। আর ইলেকট্রিক সার্কিটে কি হয়, যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। তো দুটোর মধ্যেই ফ্লো হয়, ওটাই বলতে চাইছি যে দুটোর মধ্যেতেই ফ্লো হয়। ম্যাগনেটের ক্ষেত্রে ফ্লাক্স ফ্লো, আর ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ফ্লো হয়। নেক্সট যেটা দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে সেটা হলো এম এ কজ, কারণ। কজ, CAUSE, কজ। কজ কি? কারণটা কি না, ম্যাগনেটিক সার্কিটের কারণ হচ্ছে এমএমএফ। এমএমএফ হচ্ছে কারণ। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এমএমএফ হচ্ছে কারণ। আর ইলেকট্রিক সার্কিটে হচ্ছে ইএমএফ হলো কারণ। বুঝা গেল? নেক্সট, নেক্সট কি দেওয়া আছে, নেক্সট ছবিটা দেওয়া আছে। তো ছবিটাও দেখো, দেখে বুঝতেই পারছো যে দুটো ছবি সেম সেম দেখতে। নেক্সট যেটা আছে 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্টে দেওয়া আছে যে রেজিস্ট্যান্স অফার্ড টু ফ্লো অফ ফ্লাক্স কল্ড রিলাক্টেন্স। তো এখানে বাধা দেওয়া আছে, যে বাধাটা কি, ম্যাগনেটিক সার্কিটে বাধা কি আর ইলেকট্রিক সার্কিটে বাধা কি। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু ফ্লো হওয়ার জন্য বাধা আমরা পাই। যে ম্যাগনেটিক সার্কিটে হচ্ছে ফ্লো হওয়ার জন্য, ম্যাগনেট ফ্লো হওয়ার জন্য, ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হওয়ার জন্য বাধা আমরা পাই, যেটাকে আমরা পারমিয়াবিলিটি বলেছি, যেটা আমরা এস দ্বারা ডিনোট করি। আর ইলেকট্রিক সার্কিটেও আমরা বাধা পাই, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি। তো দুটোতে আমরা বাধা পাই, ঠিক আছে? নেক্সট বলেছে, নেক্সট হচ্ছে ওই ইকুয়েশনই দেওয়া আছে যে পারমিয়াবিলিটি হচ্ছে হচ্ছে 1/s। আর কন্ডাক্ট কন্ডাক্ট সরি, ও, তার আগেরটা স্কিপ করে ফেলেছি। তার আগে ছিল হচ্ছে তোমার পারমিয়াবিলিটি আর কন্ডাক্টেন্স। ওকে, পারমিয়াবিলিটি যে কত সহজে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা ফ্লো হতে পারে, আর কন্ডাক্টেন্স কত সহজে কন্ডাক্ট করতে পারে, তো সেটাই দিয়েছে। আর তাদের রিলেশনগুলো দিয়েছে, ইকুয়েশনগুলো দিয়েছে আর কি। নেক্সট 6 নাম্বার পয়েন্টে দেওয়া আছে যে ফ্লাক্স ডেন্সিটি ইজ দি নাম্বার অফ লাইনস অফ পার স্কোয়ার মিটার, আর কারেন্ট ডেন্সিটি ইজ অ্যাম্পিয়ার পার স্কোয়ার মিটার। তো দুটোতের ক্ষেত্রেই ডেন্সিটি দেওয়া আছে, কারেন্টেরও কারেন্ট ডেন্সিটি দেওয়া আছে আর ম্যাগনেটো ডেন্সিটি দেওয়া আছে। দুটোতে দেখতে পাচ্ছি যে অ্যাম্পিয়ার পার স্কোয়ার মিটার, ঠিক আছে, স্কোয়ার মিটার। তো দুটোর ক্ষেত্রে কিন্তু সেম সেমই দেওয়া আছে, ওটাই এখানে বলতে চেয়েছে।
নেক্সট সিমিলারিটি এখানে দেওয়া আছে কি না, দেওয়া আছে ফ্লাক্স আর কারেন্ট দেওয়া আছে, যে এমএমএফ বাই হচ্ছে বাধাটা, ম্যাগনেটোমোটিভ ফোর্স বাই হচ্ছে বাধা, যেটা আমরা কি দেখছিলাম, বাধাটাকে কি বলে, বাধাটাকে বলা হচ্ছে রিলাক্টেন্স, যেটাকে আমরা এস দ্বারা ডিনোট করি। তো সেটাই দিয়েছে যে এমএমএফ বাই এস। আর কারেন্টের ক্ষেত্রে ইয়েটা, ফোর্সটা যেটা আমরা পাচ্ছি মেনলি, যেটা তড়িৎচালক বল ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, আর বাই বাধা অর্থাৎ রেজিস্ট্যান্স, ওটাই। নেক্সট 8 নাম্বার পয়েন্ট আর 9 নাম্বার পয়েন্ট যেগুলো দেওয়া আছে এগুলো দরকার নেই, এগুলো করার কোনো দরকার নেই। এই যে কটা পয়েন্ট, যে 7টা পয়েন্ট দেওয়া আছে 7টা পয়েন্টই যথেষ্ট। নেক্সট আমরা দেখবো ডিসিমিলারিটিস। ওকে, ডিসিমিলারিটিসে কি কি দেওয়া আছে, ডিসিমিলারিটিসে 5টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে 4টা পয়েন্ট করলে কিন্তু এনাফ। প্রথম পয়েন্ট যেটা দেওয়া আছে সেটা বলেছে যে ফ্লাক্স ডাজ নট অ্যাকচুয়ালি ফ্লো ইন এ ম্যাগনেটিক সার্কিট। তো আমরা এতবার ছবি যা আঁকলাম, ছবিতে আমরা এঁকে আমরা এটাই বারবার দেখছি যে ম্যাগনেটিক সার্কিটে কখনো কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু ফ্লো হয় না। ম্যাগনেটিক ফ্লাক্স সবসময় কি হয় না, এটা একটা অদৃশ্য জিনিস, যেটা হচ্ছে বাতাসে কিন্তু মানে অদৃশ্যভাবে কিন্তু এ ফ্লো হতে থাকে এন থেকে এসের দিকে, ঠিক আছে, এর কোনো সার্কিট অনুযায়ী হয় না। কিন্তু ইলেকট্রিক সার্কিটে কিন্তু কারেন্টটা কিন্তু সার্কিটেই ফ্লো হয়, তাই তো। এটা যদি আমার সোর্স হয়, সোর্স থেকে এখানে রেজিস্ট্যান্স আছে, দিয়ে এখানে আরো সোর্সের সাথে কানেক্ট হলো, তো এটা একটা ক্লোজ লুপ। তো এটা একটা ক্লোজ সার্কিটের মধ্যে কিন্তু কারেন্টটা ফ্লো হয়, যে কারেন্টটা এটা কিন্তু সার্কিটেই ফ্লো হয়। ওকে, নেক্সট দেওয়া আছে যে এনার্জি ইজ ইনিশিয়ালি নিডেড টু ক্রিয়েট দি ম্যাগনেটিক ফ্লাক্স বাট নট মেনটেন ইট। তো আমরা প্রথমে দেখছিলাম যে অস্থায়ী যে চুম্বকগুলো, সেগুলো কি হচ্ছিল, যে চুম্বকগুলো তৈরি করার জন্য আমরা এখানে সলিনয়েড তৈরি করেছিলাম, সলিনয়েড তৈরি করে এখানে আমরা সোর্স দিয়েছিলাম, সোর্স দিতে এখানে কি হলো, যে এখানে আমরা যখনই দিলাম তখন হচ্ছে স্থায়ী চুম্বকগুলো একবার দিলাম, দেওয়ার পরে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। তারপর আমরা যখন সাপ্লাই দিয়ে কেটে দিচ্ছি তখন স্থায়ী চুম্বকে তাও হচ্ছে চুম্বক ধর্ম থেকে গিয়েছিল। তো কি হলো যে একবারে আমাকে সাপ্লাই দিতে হলো, আমাকে বারবার সাপ্লাই আর দিতে হচ্ছে না স্থায়ী চুম্বকের ক্ষেত্রে, তো সেটাই বলেছে। কিন্তু ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কি, ইলেকট্রিক সার্কিট ক্ষেত্রে কিন্তু আমাকে যে এই যে লোডটা আছে, লোডটা চালানোর জন্য আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু কারেন্ট দিতে হবে, তবেই কিন্তু আমার এই যে ইলেকট্রিক সার্কিটটা কাজ করবে। যদি আমি এখানে কারেন্ট দেওয়া বন্ধ করে দেই, তাহলে কিন্তু আমার কারেন্ট ফ্লোটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেটাই বলছে যে ইনিশিয়াল কারেন্ট কিন্তু ইলেকট্রিক সার্কিটে প্রয়োজন হয়, ম্যাগনেটিক সার্কিটে কিন্তু ইনিশিয়ালটাই শুধু দরকার হয়, কিন্তু মেনটেনের জন্য দরকার হয়নি। কিন্তু কারেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল থেকে শুরু করে মেনটেন করার জন্য সবসময়ই দরকার হয়। তো সেটাই বলেছে। 3 নম্বরে বলেছে যে পারমিয়াবিলিটি অর ম্যাগনেটিক কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স কি, ডিপেন্ডস অন দি টোটাল ফ্লাক্স ফর পার্টিকুলার টেম্পারেচার। তো ম্যাগনেটিক সার্কিটে কিন্তু টেম্পারেচার হচ্ছে, ম্যাগনেটিক সার্কিটে টেম্পারেচার কিন্তু ডিপেন্ড করে, কিন্তু ইলেকট্রিক সার্কিটে টেম্পারেচার কিন্তু ডিপেন্ড করে না, ওটাই বলেছে। 4 নম্বরে বলেছে যে ম্যাগনেটিক রেজিস্ট্যান্স ডাজ নট ভ্যারি গ্রেটলি ফ্রম দি সাবস্টেন্স টু অ্যানাদার। 4 নম্বর পয়েন্টটা দরকার নেই, তোমরা 5 নম্বর পয়েন্টটা ডাইরেক্ট লিখে দেবে। ওটা 4 নম্বর পয়েন্টটা বলতে চাইছে যে ম্যাগনেটিক যে রেজিস্ট্যান্সটা যেটা হয় সেটা বাকি সাবস্টেন্সের সাথে কোনো ইয়ে হয় না, ভ্যারি করে না, কিন্তু ইলেকট্রিক সার্কিটে কিন্তু অন্য সাবস্টেন্সের থেকে কিন্তু ভ্যারি করে। তো এটা না লিখলেও চলবে। 5 নম্বর যে পয়েন্টটা ওটা তোমরা অবশ্যই লিখবে, যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কনফাইন দি ফ্লাক্স ইনটু এ ডিজায়ার পাথ। তো এটা বলতে চাইছে যে আমাদের যে ইয়েটা হয়, যে ম্যাগনেটিক ফ্লাক্সটা, যে ম্যাগনেটিক ফ্লাক্সটা এটা এন থেকে এস এর দিকে যখন হয়, সেটা হচ্ছে কিন্তু আমরা নিজে থেকে কোনো কন্ট্রোল করতে পারি না, এ কিন্তু নিজে থেকেই এর সুবিধা মতো কিন্তু ফ্লো হতে থাকে, ঠিক আছে। এটা কিন্তু আমরা কিন্তু ডিফাইন করতে পারি না যে কিভাবে ফ্লো করবে,
এই নিজে থেকেই ফ্লো হয়। আর কারেন্ট সার্কিটগুলো কিন্তু, ইলেকট্রিক সার্কিট কিন্তু আমরা আমাদের ডিজায়ার পাথ কিন্তু আমরা নিজে থেকেই কিন্তু করতে পারি, যে বাঁকাতে পারি, এরকম বাঁকাতে পারি, এখানে বাঁকাতে পারি, এখানে বাঁকাতে পারি, এরকম করে আমরা কিন্তু বাঁকাতে পারি, ঠিক আছে? ওটাই বলতে চেয়েছে। তারপর যেটা আছে এক্সপ্রেশন, এগুলো দরকার নেই, এইটা লাগবে। হিস্টেরেসিস, ম্যাগনেটিক হিস্টেরেসিস। তো আমরা যখন আগের ক্লাসে ট্রান্সফরমার নিয়ে পড়েছিলাম, তো সেখানে আমরা দু ধরনের লস পড়েছিলাম। প্রথমত হচ্ছে আমরা কি কি লস জেনেছিলাম। একটা ছিল কপার লস, এক ছিল কপার লস, আর দুই ছিল কোর লস। এই দু ধরনের লস আমরা কিন্তু পেয়েছিলাম। তো এবার কপার লসটা তো নর্মালি কপারে যে তার থেকে যে লস হয় সেটা কপার লস। আবার এই কোর লস কিন্তু আরো দুটো ছিল। কি কি ছিল? একটা ছিল হিস্টেরেসিস লস, আর একটা ছিল ইডি কারেন্ট লস। এই দু ধরনের লস কিন্তু আমরা পেয়েছিলাম। তো এখানে আমরা যে ম্যাগনেটিক হিস্টেরেসিস, যেটা এখানে এই জিনিসটা ব্যাপারটা কিন্তু সেম। তো সেটা ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে ছিল, এখানে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা জানবো। তো হিস্টেরেসিস যে ব্যাপারটা, হিস্টেরেসিস জিনিসটা আসলে কি? হিস্টেরেসিস হচ্ছে ম্যাগনেটের ক্ষেত্রে কি হয়, ধরো এটা ম্যাগনেটটা, ঠিক আছে, এটাকে ম্যাগনেটাইজ করার জন্য আমরা এখানে কি করছিলাম, সলিনয়েড দিয়ে ম্যাগনেটাইজিং করছিলাম, ঠিক আছে। এখানে আমরা সোর্স দিলাম, সোর্স দিতে কি হলো, সোর্স দেওয়ার জন্য এখানে আমার কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ঠিক আছে। সরি, এই উদাহরণটা ভুল হবে, এই উদাহরণটা হবে না। উদাহরণটা হচ্ছে, আমরা অনেকে স্ক্রুড্রাইভার ইউজ করেছি স্ক্রুকে টাইট দেওয়ার জন্য, তাই তো আমরা স্ক্রুড্রাইভার ইউজ করেছি স্ক্রুকে টাইট দেবো বলে, তাই তো। এবার অনেক আমাদের স্ক্রুড্রাইভার কিন্তু এই স্ক্রুকে কি চিটে না, কারণ আমাদের এই স্ক্রুড্রাইভারটা কিন্তু ম্যাগনেট নয়, এটা কিন্তু একটা স্টিলের তৈরি, তো এখানে চিটে না। আমরা যদি কি করি, যদি আমরা একটা যদি ম্যাগনেট নিয়ে আসি, ম্যাগনেট নিয়ে এসে যদি এটাতে যদি আমরা ঘষি, তাহলে আমরা কি দেখতে পাবো? অনেকে এটা করেছো, এবার যারা করোনি তারা দেখবে, যদি তোমরা এরকম ঘষে দেখো, তাহলে স্ক্রুড্রাইভারটা কিন্তু স্ক্রুটাকে কিন্তু চিটছে, মানে স্ক্রুড্রাইভারটা কিন্তু ইনিশিয়ালি ম্যাগনেট হয়ে গেল, ঠিক আছে, এই কিন্তু অস্থায়ী ম্যাগনেট হয়ে গেল। তবে কি, এই যে ম্যাগনেটিক যে ধর্মটা পেলো, এই ম্যাগনেটিক ধর্মটা যেভাবে পেলো সেইটাকে বলা হয় হিস্টেরেসিস। এই ধর্মটাকে বলা হয় হিস্টেরেসিস। ওকে, এটাকে বলা হয় হিস্টেরেসিস, এই ধর্মটাকে হিস্টেরেসিস বলা হয়। তারপরে একটা পয়েন্ট আছে হিস্টেরেসিস লুপ। হিস্টেরেসিস লুপ ব্যাপারটা কি রকম? হিস্টেরেসিস লুপটা বোঝার জন্য আমরা এই ছবিটা দেখব। এই যে ছবিটা, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে, তো এটা একটা গ্রাফ। তো গ্রাফে আমরা কি দেখছি, যে নর্মাল যখন স্ক্রুড্রাইভারটা নর্মাল পজিশনে ছিল, এই পজিশনে ছিল, ঠিক আছে, এই পজিশনে যখন ছিল তখন ও হচ্ছে স্ক্রুকে কিন্তু চিটছিল না, কারণ ও অ্যাট্রাক্ট করতে পারছিল না। ও কি করলো, ওকে আমি ম্যাগনেট দিয়ে ঘষলাম, ও ঘষে হচ্ছে ম্যাগনেটিক পেয়ে গেল, প্রপার্টি পেয়ে গেল, ঠিক আছে। তো এখানে ও এ পয়েন্টে চলে গেল, ঠিক আছে। এরপর আমি আবার ওটাকে ছেড়ে দিলাম, মানে ম্যাগনেট থেকে ছেড়ে দিলাম। ও হচ্ছে কি করলো, না ও হচ্ছে ম্যাগনেটিক কিন্তু ধর্মটা ও রাখলো। ম্যাগনেটিকটা ধরে রাখতে রাখতে আস্তে আস্তে ও কিন্তু ম্যাগনেটিক ধর্মটা হ্রাস পেয়ে যাবে, ঠিক আছে, হ্রাস পেয়ে গেল। তাহলে কি হলো, যে আমার স্ক্রুড্রাইভারটা আবার স্ক্রুকে কিন্তু চিটাতে পারবে না। দিয়ে আমি কি করব, আবার একে আমি আরো ঘষবো ম্যাগনেট দিয়ে। তখন কি হবে, আবার হচ্ছে ওই স্ক্রুড্রাইভারটা আবারও পাবে, ম্যাগনেটিক ধর্মটা পাবে, ঠিক আছে। এটা ডি পয়েন্ট ধরে নিচ্ছি, এটা বি পয়েন্ট। এবার তাহলে বি পয়েন্ট থেকে আবার হচ্ছে কি হচ্ছে, যে বি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে চলে গেল, মানে ম্যাগনেটিক এ প্রপার্টিটা পেয়ে গেল। আবার সেম হবে, এ হচ্ছে তার ম্যাগনেটিক প্রপার্টিটা ধরে রাখবে অনেকক্ষণ, ধরে রাখার পর কিছুদিন হয়তো ধরে রাখবে, দিয়ে আবার মানে একদম ম্যাগনেটিকটা
ম্যাগনেটিক যে ইয়েটা প্রপার্টিটা সেটা ডিম্যাগনেটাইজিং হয়ে যাবে, যে সেটাকে আবার ম্যাগনেটাইজ করব। এরকম যে বারবার ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ করব, তো এটা একটা লুপ হয়ে গেল না? এই যে লুপটা হলো, এই লুপটাকে বলা হয় হিস্টেরেসিস লুপ। ঠিক আছে? আর যে হিস্টেরেসিস, এরপরে হিস্টেরেসিস লস আছে। তো হিস্টেরেসিস লস জিনিসটা হচ্ছে এই যে এতবার যে আমি ম্যাগনেটাইজ করছি ডিম্যাগনেটাইজ করছি, এর জন্য হচ্ছে বারবার যে ম্যাগনেটিক যে প্রপার্টিটা, এর ম্যাগনেটিক প্রপার্টিটা কিন্তু হ্রাস পেয়ে যায়। তো সেটাই আর কি, এটাকেই এই যে হ্রাস পাচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিটা, ওটাকেই হচ্ছে হিস্টেরেসিস লস বলা হয়। তো কারেন্টের ক্ষেত্রেও সেম, সেটা কারেন্টের হবে এখানে যেমন ম্যাগনেটিক বললাম, ম্যাগনেটিক প্রপার্টি, সেখানে কিন্তু ইলেকট্রিসিটি প্রপার্টি হবে। নেক্সট যেটা আছে ইডি কারেন্ট, ইডি কারেন্ট লস। তো ইডি কারেন্ট লস জিনিসটা কি জিনিস? তো ইডি কারেন্ট নর্মালি আমরা যদি জানি, মানে যদি আমরা দেখি, যে ইডি কারেন্ট বলতে বোঝায় যে যখন কোনো বৃহৎ জায়গা জুড়ে, যে অনেক ক্রস সেকশনাল এরিয়া জুড়ে যখন কারেন্ট ফ্লো হবে, তখন হচ্ছে বলা হয়, তখন তাকে কিন্তু যে কারেন্টটা ফ্লো হয় তখন সেটাকে বলা হয় ইডি কারেন্ট। ঠিক আছে? যে এই অনেকটা জায়গা জুড়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন সেই কারেন্টটাকে বলা হয় ইডি কারেন্ট। যেটা পুরো একটা ব্লক, একটা মোটা ব্লক, এই মোটা ব্লকে হচ্ছে কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে? এই যে মোটা ব্লকে যখন বেশি জায়গা জুড়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন সে কারেন্টটাকে ইডি কারেন্ট বলে। এবারে ইডি কারেন্টের কি সমস্যা থাকে, ইডি কারেন্টের লস কিভাবে হয়? তো লসটা এখানে কি হচ্ছে, লসটা হচ্ছে যে আমরা জানি যে কোনো কন্ডাক্টর যদি মোটা কন্ডাক্টর হয়, সে মোটা কন্ডাক্টর হোক বা পাতলা কন্ডাক্টর হোক, কারেন্ট সবসময় কিন্তু এই তারের ভিতর দিয়ে কিন্তু যাবে না, মানে ভিতর দিয়ে যাবে। এটা যদি পুরাটা একটা পুরা একদম সলিড হয়, এই তারটা যদি একদম সলিড হয়, তাহলে কিন্তু এই মাঝখান দিয়ে কিন্তু ফ্লো করবে না, এ ফ্লো করবে সাইডে সাইডে দিয়ে। এই সাইডে ফ্লো হবে, মানে এই সাইডে স্লাইডে ফ্লো হবে। যদি এরকম গোল করে যদি দেখি, যদি এটা কন্ডাক্টরটা হয় কন্ডাক্টর, তাহলে এই সাইডে সাইডে কিন্তু যদি আমার এটা কন্ডাক্টরটা হয়, মোটা কন্ডাক্টরটা হয়, পুরো সলিড কন্ডাক্টরটা হয়, তাহলে কারেন্টটা কিন্তু এই সাইডে সাইডে ফ্লো করবে। ওকে? এই সাইডে সাইডে ফ্লো করবে, এইখানে কিন্তু ফ্লো করবে না, এই মাঝখান দিয়ে কিন্তু ফ্লো করবে না, ফ্লো করবে কিন্তু এই সাইডে সাইডে। ঠিক আছে? তো এটা আমরা জানি যে কন্ডাক্টর, যাই কন্ডাক্টর হোক না কেন, সে কন্ডাক্টরের সাইডে সাইডেই কিন্তু প্রস্থের বরাবরই কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো হয়। এবার মোটা তারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে মোটা তারের জায়গাটা এত ডায়ামিটারটা বড়, তো ডায়ামিটার বড় হলেও এ তো শুধু বাইরের দিক থেকে যাচ্ছে, মানে এই গায়ে গায়ে বরাবরই যাচ্ছে, মাঝখান থেকে তো যাচ্ছে না, তাহলে কম পজিশনে যাচ্ছে, তাহলে ইডি কারেন্টটা তো এটাই। তো এখানে প্রচুর পরিমাণে লস হচ্ছে। তো কপার এখানে আমি কত পরিমাণে এত মোটা তার ইউজ করলাম, সেখানে হচ্ছে আমার ইডি কারেন্ট, মানে ইডি কারেন্টের জন্য এখানে আমার তারও মোটা, প্লাস আমি এখানে হাই ভোল্টেজ, মানে হাই ভোল্টেজে হাই কারেন্টও নিয়ে যাচ্ছি, তাহলে সেখানে প্রচুর গরমও হচ্ছে, তো লসও হচ্ছে, কম পরিমাণে কারেন্ট যাচ্ছে। সেই জায়গাতে যদি আমি পাতলা পাতলা তার দিতাম, যদি ছোট ছোট, যদি আমরা ছোট ছোট, যদি ছোট ছোট তার দিতাম, মানে সরু সরু তার দিতাম, ছোট ছোট না, সরু সরু যদি তার দিতাম অনেকগুলো, তাহলে কি হতো? তাহলে সেও তো সেও গা বরাবরই যেত, কিন্তু আমার যে মোটা তারটা ছিল, মোটা তারের জায়গায় আমরা সেখানে 5-6টা তার ঢুকাতে পারবো। সে 5-6টা তারে হচ্ছে সাইডে সাইডে অনেক পরিমাণে কারেন্ট যেতে পারবে। এই যে ছোট ছোট করে যদি দেখা গেলো এখান থেকে আমি হয়তো 20 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু আমি ফ্লো করাতে পারবো। সেখানে যদি একটা মোটা তার হতো একলায়, সে কিন্তু হয়তো সে হচ্ছে এফেক্টিভলি কিন্তু কারেন্ট কিন্তু ফ্লো করাতে পারতো না। সে হয়তো 20 অ্যাম্পিয়ারই হয়তো পাঠাতে পারতো, কিন্তু হয়তো পুরোপুরি একদম 20 তো হবে না, হয়তো হয়তো হয়ে গেল এটা, হয়ে গেল 15। তো এখানে কিন্তু তাহলে লস হয়ে গেল। ঠিক আছে? তো ওটাই আর কি, এটা হচ্ছে ইডি কারেন্ট লস।
নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা আছে সেটা কিন্তু আমাদের সায়েন্টিস্ট ফ্যারাডে উনি একটা ল দিয়েছেন। তো ওনার দুটো লতে ভাগ আছে। তো দুটো উনি ল দিয়েছেন, ফার্স্ট ল এবং সেকেন্ড ল। ওই দুটো লতেই কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ব্যাপারে বুঝতে পারি। নর্মালি উনি যে দুটো লতে বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কিছুই না, সেটা হলো যখন কোনো দণ্ডচুম্বককে যদি আমরা স্থির রাখি এবং কুণ্ডলীটা মানে ওই যে কুণ্ডলীটা চুম্বক ক্ষেত্রে যেটা কুণ্ডলীটা চুম্বক ক্ষেত্রে যেটা তৈরি করে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি করে সেটা যদি আপেক্ষিকভাবে গতিশীল হয় তখন কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের ম্যাগনিটিউডের পরিবর্তন হয়। তাহলে ওই পরিবর্তনের জন্য কিন্তু তড়িৎচালক বর্তনী কিন্তু তৈরি হয়। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে কোনো যদি দণ্ডচুম্বক, সেই দণ্ডচুম্বক, এটা ধরো দণ্ডচুম্বক, এই দণ্ডচুম্বককে আমি স্থির রাখলাম। এবার স্থির রেখে যদি আহ কোনো একটি কুণ্ডলীকে, যদি একটা কুণ্ডলী, ঠিক আছে, ধরো এটা একটা কুণ্ডলী, এই যে কুণ্ডলী, এই কুণ্ডলীটাকে যদি আমি আপেক্ষিকভাবে আহ করি, গতিশীল করি, মানে ধরো এপাশ থেকে আমি গতিশীল করছি, ঠিক আছে, এবার এপাশে এবার গতিশীল করছি, তাহলে গতিশীল করার ফলে কি হবে যে ম্যাগনেটিক ফ্লাক্সে, এই যে ম্যাগনেটিক যে ফ্লাক্স এন থেকে এস এর দিকে যাচ্ছে, এই যে ফ্লাক্সের যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডের পরিবর্তন হবে এবং এইখানে কিন্তু ইএমএফ সরি অন্য কালারে লিখি এটা, এখানে কিন্তু ইএমএফ, তাহলে আমার এখানে কি হবে না, এখানে আমার ইএমএফ কিন্তু ইনডিউস হবে। ওটাই হচ্ছে আমাদের ফ্যারাডেস যে সায়েন্টিস্ট উনি হচ্ছে এটা নিয়ে এই দুটো সূত্রতে বলেছেন। তো ফার্স্ট লতে যেটা উনি বলেছেন যে কোনো দণ্ডচুম্বককে যদি এটা না, এটা তো যেটা বললাম, এই সূত্র অনুযায়ী ফার্স্ট যে সূত্র সেটা বলেছে যে এই সূত্র অনুযায়ী ঘূর্ণায়মান কুণ্ডলী দ্বারা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স আর কি, যদি কাট হয় তাহলে পরিবাহীর মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তো এটাই বলছেন যে সূত্র অনুযায়ী যে ঘূর্ণায়মান কুণ্ডলীটা ছিল, এই যে কুণ্ডলীটা যে ছিল, কুণ্ডলীটাতে যে আমার এই যে কুণ্ডলীটা, এই যে কুণ্ডলীটাতে কিন্তু কি হবে, এই কুণ্ডলীতে ম্যাগনিটিউডে সরি ফ্লাক্স কাট হবে এখানে। তাহলে এখানে যে ফ্লাক্সটা যেটা তৈরি হবে এটাকে কিন্তু কন্ডাক্টরটাকে এভাবে কাট করবে, ঠিক আছে। এই কাট করলে কিন্তু এখানে ইএমএফ ইএমএফ কিন্তু ইনডিউসড হবে, তড়িৎচালক বল কিন্তু ইনডিউসড হবে, ঠিক আছে। ওটা হচ্ছে উনি বলেছেন প্রথম সূত্রতে। এবার দ্বিতীয় সূত্রতে কি বলেছেন, এই যে ইএমএফটা ইনডিউসড হলো, ঠিক আছে, এই যে ইএমএফটা ইনডিউসড হলো, সে ইএমএফটা কিভাবে ইনডিউসটা হয়েছে সেটাই এই সূত্র অনুযায়ী বলেছে যে কি কি কন্ডিশনের জন্য এই ইএমএফটা কিন্তু ইনডিউস হয়েছে, ঠিক আছে। তো সেটা কিসের সাথে সমানুপাতিক উনি বলেছেন যে এই সূত্র অনুযায়ী আবিষ্ট তড়িৎচালক বলের পরিমাণ মানে ইএমএফ এর যে পরিমাণটা, সেই পরিমাণটা হলো কি না কুণ্ডলীর পাক সংখ্যা এবং ফ্লাক্সের পরিবর্তনের হারের গুণফলের সমানুপাতিক। মানে নর্মালি এটা যে ইএমএফ ইএমএফ সমানুপাতিক এন ইন্টু ডিফাই ডিটি, এটাই তো হচ্ছে কি না, ইএমএফ সমানুপাতিক হলো এন অর্থাৎ পাক সংখ্যা আর ডিফাই আর ডিটি অর্থাৎ চার্জের যে সময়ের পরিবর্তনের সাথে সাথে যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, ফাই হচ্ছে ফ্লাক্স, ফাই কি বলেছিলাম, ফ্লাই হচ্ছে ফ্লাক্স। তো ফ্লাক্সের যে পরিবর্তন সময়ের সাথে সাথে সেইটা এবং যে পাক সংখ্যা, এই দুটোর গুণফলের সমানুপাতিক হচ্ছে ইএমএফ এর পরিমাণটা, ঠিক আছে, সেটাই হচ্ছে বলেছে। নেক্সট বলেছে লেঞ্জ ল। লেঞ্জ ল
EN লেঞ্জ লেঞ্জ ল লেঞ্জ ল জিনিসটা কি? লেঞ্জ ল হচ্ছে বলেছে আমাদের যে যে ইলেকট্রিক সার্কিটে যে প্রডিউস হচ্ছে, ঠিক আছে, যে ম্যাগনেটিক ফোর্সটা মানে ইএমএফ, সরি ম্যাগনেটিক ইয়েতে বলছি, যে ইএমএফটা যে প্রডিউস হলো, এই ইএমএফটা প্রডিউস হওয়ার পেছনে কিন্তু বাধা দেবে, পেছনে বলা চলবে না, যে ইএমএফটা কিন্তু প্রডিউস হতে যে বাধা দেয়, যে লতে আমরা জানতে পারি, সেটাই লেঞ্জের ল কিন্তু বলে। তো বলেছে যে এই সূত্র অনুযায়ী আবিষ্ট তড়িৎচালক বল দ্বারা উৎপন্ন তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, তড়িৎচালক বল উৎপন্ন অথবা পরিবর্তনকে বাধা দান করে। তো এটাই বলতে চেয়েছে আর কি, যে এই যে আমার এই দণ্ডচুম্বকের মধ্যে যে ফ্লাক্সটা যে কাট হওয়ার জন্য যে ইএমএফটা যে ইন্ডিউস হচ্ছে, সেই ইএমএফ ইন্ডিউস হওয়াকে কিন্তু বাধা দান দেয় যে ধর্ম অনুযায়ী, সেটাই বলেছে, সেই এই লেঞ্জ লতে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপর যেটা আছে ইনডিউসড ইএমএফ ইন কয়েল, এগুলো নর্মালি আসে না, এগুলো করার দরকার নেই, এটাও পরীক্ষায় আসে না। এনার্জি স্টোর, এটাও আসে না। হ্যাঁ, এবার যেটা আছে লাস্ট, আমাদের এই টপিকের লাস্ট যেটা জিনিস আছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড রুল। এই লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুল জিনিসটা কি না, আমরা ফ্লেমিংসে আমরা তিনটে জিনিস আমরা দেখবো। একটা হচ্ছে মোশন, একটা কারেন্টের ডাইরেকশন, মানে মোশনের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন, আর ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন। এই তিনটে জিনিসের ডাইরেকশনটা আমরা কিন্তু এই দুটো রুল থেকে আমরা জানবো। এবার দুটো রুল কেন না, দুটো রুল কিন্তু দুটো জিনিসের জন্য দেওয়া আছে। একটা রুল হচ্ছে মোটরের জন্য, আর একটা জেনারেটরের জন্য। একটা মোটরের জন্য আর একটা রয়েছে জেনারেটরের জন্য। মোটরের জন্য আর জেনারেটরের জন্য দুটো আলাদা আলাদা। তো আমরা এখানে কি দেখলাম, যে হ্যান্ড রুল দেখেছি ফ্লেমিংসে, কি বললাম, যে হ্যান্ড রুল কি কি, একটা লেফট হ্যান্ড রুল আর একটা রাইট হ্যান্ড রুল। এই মোটরটা কিন্তু লেফট হ্যান্ড রুলে কাজ করে, ওকে, আর এই জেনারেটরটা এটা রাইট হ্যান্ড রুলে কাজ করে। বুঝা গেল? এবার আমরা কি করে বুঝবো যে মোটরটা লেফট হ্যান্ডের জন্য আর জেনারেটরটা রাইট হ্যান্ড রুলের জন্যই? তো প্রথমে আমাদের জানতে হবে যে রুলগুলা কি। তো রুলগুলা জানার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হাত, যদি আমরা লেফট হ্যান্ড রুল করি, লেফট হ্যান্ড রুল করার জন্য আমাদেরকে বাঁ হাতের তিনটে আঙ্গুল কি কি, মিডিল ফিঙ্গার, থাম্ব ফিঙ্গার অর্থাৎ বুড়া আঙ্গুল মানে মাঝের আঙ্গুল, বুড়া আঙ্গুল আর ইন্ডেক্স আঙ্গুল, ইন্ডেক্স বা ফোর ফিঙ্গার। ফোর ফিঙ্গারটা কি না, ফোর ফিঙ্গারটা হচ্ছে যেটা যে আঙ্গুল দিয়ে আমরা কাউকে নির্দেশ করি। তো যে আঙ্গুল দিয়ে আমরা নির্দেশ করি সেটাকে বলা হয় ফোর ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে। তো এই যে তিনটে আঙ্গুল, এই তিনটে আঙ্গুল যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রত্যেকটা আঙ্গুলকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, তাহলে কিন্তু এরকম ভাবে আসবে। তো এখান থেকে বোঝাটা কঠিন, তার জন্য আমরা একটা ছবি দেখে নেব। এই যে এই জিনিসটা, যদি আমরা হাতের আঙ্গুলগুলোকে সে বাঁ হাত হোক বা ডান হাত হোক, এই তিনটে আঙ্গুল, প্রথম হচ্ছে বুড়ো আঙ্গুল, আর একটা মিডল ফিঙ্গার অর্থাৎ মাঝের আঙ্গুল, আর ইন্ডেক্স ফিঙ্গার মানে যেটা দিয়ে আমরা কাউকে পয়েন্ট আউট করি, এই তিনটে আঙ্গুলকে ছবিতে যেরকম ভাবে দেওয়া আছে এভাবে যদি করে রাখি, তাহলে কি হবে, তাহলে আমাদের এই আঙ্গুলগুলো কিন্তু তিনটে জিনিসের ডাইরেকশনকে অর্থাৎ দিকটাকে কিন্তু ইন্ডিকেট করবে। কিরকম? বাঁ হাতের আঙ্গুলকে যদি আমরা এভাবে করি, তাহলে আমাদের যে বুড়ো আঙ্গুল আছে মানে থাম্ব ফিঙ্গার,
সেটা কার ডাইরেকশন বলবে? সে ডাইরেকশন বলবে যে মোশনের কিন্তু মোশন অফ ফোর্সের ডাইরেকশন কিন্তু থাম্ব ফিঙ্গার দ্বারা ইন্ডিকেট করা যাবে। আর মিডিল ফিঙ্গার দিয়ে কি বোঝা যাবে? যে মিডিল ফিঙ্গার দিয়ে আমরা বুঝতে পারবো কার ডাইরেকশন না কারেন্টের ডাইরেকশন। কারেন্টের ডাইরেকশনকে আমরা মিডিল ফিঙ্গার দ্বারা আমরা বুঝতে পারবো। আর বাকি কি রয়ে গেল? বাকি রয়ে গেল ফোর ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার। তো ফোর ফিঙ্গার দ্বারা আমরা কাকে ইন্ডিকেট করতে পারবো? ফোর ফিঙ্গার দ্বারা আমরা করতে পারবো ম্যাগনেটিক ফোর্সকে আমরা কিন্তু এটা দ্বারা ডিনোট করতে পারবো। ওকে, সেম ক্ষেত্রে এটা বাঁ হাতের ক্ষেত্রে বললাম, ডান হাতের ক্ষেত্রেও কিন্তু সেম। ডান হাতেরও যদি আমরা আঙ্গুলগুলোকে যেরকম ছবিতে দেওয়া আছে প্রত্যেকটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে রাখি, তাহলে কি আমরা তিনটা আঙ্গুলে একই জিনিস কিন্তু আমরা ইন্ডিকেট করব। কি হচ্ছে থাম্ব ফিঙ্গার? মানে হচ্ছে বুড়ো আঙ্গুল দিয়ে আমরা ম্যাগনেটিক বলছি, এটা হচ্ছে আমরা কি করব না হচ্ছে মোশন অফ ফোর্স অর্থাৎ ডাইরেকশন অফ মোশন অফ ফোর্স। এই যে 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 দিকটা আমরা এই যে এটার মাধ্যমে আমরা যেভাবে সে ঘুরছে আর কি, সেটা কোন দিক দিয়ে ঘুরছে, যে কোন ডাইরেকশনের দিক থেকে হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো। আর মিডিল ফিঙ্গার দিয়ে আমরা কি ডিনোট করব? মিডিল ফিঙ্গারে যেটা বললাম যে সেম কারেন্টকে আমরা ডিনোট করব বা ইন্ডিকেট করব। আর ফোর ফিঙ্গার দিয়ে সেম জিনিসই কি না ম্যাগনেটিক ফিল্ডকে আমরা ডিনোট করব। ওকে, এবার আমরা বলছি যে এই আঙুলগুলোকে যদি আমরা এইভাবে ছবিতে যেরকম দেওয়া আছে সেরকম ভাবে যদি করি, তাহলে সত্যি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের সাথে হবে? হ্যাঁ, আমরা যে তিনটে আঙ্গুল 90 ডিগ্রি করে করছি সেটা কিন্তু আমরা থ্রি ডাইমেনশনালে করছি। থ্রি ডাইমেনশনাল মানে কিরকম? যে তিনটে ডাইমেনশন। এবার ডাইমেনশন জিনিসটা হয়তো অনেকে বুঝবে না। তো ডাইমেনশন জিনিসটা কিছুই না, সেটা হলো অ্যাক্সিস। তিনটে অ্যাক্সিস। আমরা তিনটে অ্যাক্সিস কি কি জানি? একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস আর একটা জেড অ্যাক্সিস। এই যে তিনটে অ্যাক্সিস যদি একে অপরের সাথে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেলে থাকে, মানে নর্মালি এরকম ভাবেই থাকে, তবে যদি তিনটে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখি, তখনই হচ্ছে আমাদের যে আঙ্গুলগুলো যেভাবে রাখা আছে এই কন্ডিশন কিন্তু ফুলফিল করবে। সবকটাই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের সাথে থাকবে। ওকে, এবার যে বুড়া আঙ্গুলটাকে যদি আমরা যখন থামস আপ বলি, যে থামস আপ করো, বা থামস আপ যখন আমরা দেখি, তখন আমরা কি দেখি? যে বুড়া আঙ্গুলটা একদম উপর দিকে থাকে, তাই না? তাহলে উপর দিকে হয়ে গেল। এবার যখন আমরা কাউকে পয়েন্ট করি, যে কারোর দিকে আমরা আঙ্গুল তুলে দেখাই যে এই ব্যক্তিটা, তখন আমরা পয়েন্ট করি, আঙ্গুল দেখাই। তখন আঙ্গুলটা যখন দেখায়, যে আঙ্গুলটা দেখায় বুড়ো আঙ্গুলের পরেরটা, ইন্ডেক্স ফিঙ্গার বা ফোর ফিঙ্গার, সেটা এইভাবে সোজাভাবে থাকে, তাই না? এভাবে সোজাভাবে থাকে, ঠিক আছে? আর মিডিল যে ফিঙ্গারটা সেটা ভিতরের দিকে যদি রাখি তাহলে দেখতে এরকম লাগবে। তাহলে এইভাবে এরকম একটা কিন্তু আমরা ডায়াগ্রাম পাবো। তাহলে এইটা হচ্ছে মিডিল ফিঙ্গার বলছি, এটা হচ্ছে আমাদের কি থাম্ব ফিঙ্গার, টি দিয়ে বলছি। এই ফিঙ্গারটা কি? এটা হচ্ছে ফোর ফিঙ্গার, এফ দিয়ে লিখছি ফোর ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার। আর এটা কি? এটা হচ্ছে মিডিল ফিঙ্গার, এম দিয়ে বলছি। তাহলে এটা হচ্ছে আমি ডান হাতের ক্ষেত্রে বলছি। ডান হাতে যদি আমরা এরকম ভাবে করি তাহলে এরকম দেখতে লাগবে। তাহলে এরকম যদি আমরা ডান হাতটাকে করি, তাহলে যে থাম্বটা মানে এই বুড়া আঙ্গুলটা কাকে ডিনোট করবে? না মানে কার ডাইরেকশন বলবে? এই ডাইরেকশনটা দেখাবে কিসের? না ডাইরেকশন অফ ফোর্স, FORCE, ফোর্সের ডাইরেকশন কিন্তু এ দেখাবে, ঠিক আছে? আর ইন্ডেক্স ফিঙ্গারটা কার ডাইরেকশন দেখাবে? ইন্ডেক্সন ইন্ডেক্স ফিঙ্গারটা বা ফোর ফিঙ্গারটা এ কিন্তু ম্যাগনেট ম্যাগনেটিক ফিল্ড, ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু ডাইরেকশনকে এ কিন্তু দেখাবে। আর মিডিল ফিঙ্গারটা কি দেখাবে? এ হচ্ছে কারেন্টের ডাইরেকশন দেখাবে। এ কিন্তু কারেন্টের ডাইরেকশন দেখাবে যদি ডান হাতটাকে আমরা এইভাবে রাখি। এবার দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি
মানে নিচের দিকে যদি দেখি, হাতের যে ছবিটা তার নিচে একটা দেওয়া আছে, যে দুটো চুম্বক দেওয়া আছে, একটা নর্থ পোল সাউথ পোল। আর আমরা সবসময় জানি যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে সবসময় কি হয়, নর্থ পোলের থেকে সাউথ পোলের দিকে সবসময় ফ্লাক্স ফ্লো হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে নর্থ থেকে সাউথের দিকে হবে। তো সেটাই বলেছে। তাহলে আমাদের যে ছবিটা এখানে দেওয়া আছে, যে এরকম দুটো ম্যাগনেট দেওয়া আছে, এটা এস, এটা এন, ঠিক আছে? আর এখানে একটা কন্ডাক্টর আছে, তাহলে এন থেকে এস এর দিকে ফ্লো হবে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা। এটা তো কন্ডাক্টর, কন্ডাক্টর হচ্ছে আমার এপাশ থেকে এপাশে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে ফ্লো করছে, ঠিক আছে? আর তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, যে হচ্ছে ম্যাগনেটিক যে ফিল্ডটা, ম্যাগনেটিক যে ফিল্ডটা, যাই হোক আরেকবার করছি, অসুবিধা নেই। এই যে আমাদের এখানে যেটা আছে, যে ম্যাগনেটিক যে ফিল্ডটা, সেটা হচ্ছে এন থেকে এস এর দিকে যাবে। আলাদা কালার করি। তাহলে এটা যেটা আছে এন থেকে এস এর দিকে যাবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল ইন্ডেক্স ফিঙ্গারটা, মানে ফোর ফিঙ্গারটা হয়ে গেল, যেরকম ছবিতে আছে দেখতেই পাচ্ছি। তারপর হচ্ছে কি না, মিডিল ফিঙ্গারটা, মিডিল ফিঙ্গার এটা দিয়ে এটা কারেন্টটা যাচ্ছিল আই, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে আই হয়ে গেল, তাহলে এটা আই, তাহলে এটা আই। আর এটা তাহলে ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেল। আর এখান থেকে তাহলে কি হবে, এই জায়গা থেকে একদম সোজাসুজি উপরের দিকে কি হবে, এইদিকে আমার হচ্ছে ডাইরেকশন অফ মোশন, ডাইরেকশন অফ মোশন অফ ফোর্স। তাহলে এটা কিন্তু উপর দিকে এটা কিন্তু ডিনোট মানে ইন্ডিকেট করবে, ঠিক আছে? সেম এটা ডান হাতের ক্ষেত্রে হলো, সেম জিনিস হচ্ছে বাঁ হাতের ক্ষেত্রেও হবে। বাঁ হাতের ক্ষেত্রেও হচ্ছে আমাদের যেটা ছবিটা দেওয়া আছে, এটা এন ম্যাগনেট, এটা এস ম্যাগনেট, মানে পোল গুলো দেওয়া আছে আর কি, নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে? তাহলে এখান দিয়ে একটা কন্ডাক্টর গেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে সব সময় যায়। তাহলে এটা হয়ে গেল আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা বা ফোর ফিঙ্গারটা। এদিকে আমার ম্যাগনেট যাচ্ছে, ম্যাগনেটের ডাইরেকশনটা, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা। আর হচ্ছে আমার এখানে কন্ডাক্টরটা আছে, কন্ডাক্টরটা এদিকে ফ্লো করছে। তো এটা হয়ে গেল আমাদের মিডিল ফিঙ্গারটা, ছবিতে যেরকম দেওয়া আছে হয়ে গেল। এবার তাহলে এই দুটো জিনিস হলে এখান থেকে যে উপর দিকে যেটা যাবে, সেটা হয়ে গেল আমাদের ডাইরেকশন অফ ফোর্স। এটা হয়ে গেল ডাইরেকশন অফ ফোর্স, ডাইরেকশন, ডাইরেকশন অফ ফোর্স বা মোশন। তো এটা হয়ে গেল উপর দিকে যাচ্ছে। তো এটাই দেওয়া আছে। এবার যে জিনিসটা, সে জিনিসটা হলো, সবই বুঝতে পারলাম, যে আমরা বুঝতে পারলাম ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুল কিভাবে কাজ করে। যে আমরা তিনটা জিনিসের ডাইরেকশন আমরা জানতে পারি, কি কি না, ডাইরেকশন অফ ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড আর ডাইরেকশন অফ কারেন্ট। এই তিনটে ডাইরেকশন আমরা জানতে পারি এই দুটো হাতের হাতের মাধ্যমে আর কি। কিন্তু তাহলে হ্যাঁ, যেটা বলছি আর কি, যে আমরা এই দুটো হাত দিয়ে আমরা মোটর আর জেনারেটরের এই তিনটে ডাইরেকশন গুলো আমরা জানতে পারি। কিন্তু আমরা অনেক সময় কি হয়, যে আমরা এখন তো ঠিকঠাক বলছি, কিন্তু যখন পরে মনে রাখার সময় আসে, তখন আমরা ভুলে যাই যে কোনটা কোন হাতের ছিল। মোটরটা ডান হাতের ছিল না বাঁ হাতের ছিল, জেনারেটরটা ডান হাতের ছিল না বাঁ হাতের ছিল। তো সেটা বোঝার জন্য আমরা, মানে সেটা মনে রাখার জন্য আমরা নর্মালি মনে রাখবো। তো অনেকেই বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়িতে জেনারেটর দেখেছো, যেগুলো হাতে ঘোরানো হয়। তো সেগুলাতে কি হয়, যে ওখানে যেগুলো ওটাতে ডিজেল ঢালে, দিয়ে ওটাকে ওই জেনারেটরটাকে অন করার জন্য ঘুরাতে হয়। হ্যান্ডেল থাকে, এরকম একটা হ্যান্ডেল থাকে, ওই হ্যান্ডেলটাকে কিরকম করে ঘুরাতে হয়, ক্লক ওয়াইজ ঘুরাতে হয়, তাই না? তো হ্যান্ডেলটাকে ঘুরাতে হয়। তাহলে জেনারেটরটাকে যখন আমরা ঘুরাই, যে ঘুরিয়েছো বা দেখেছো যে ঘুরাতে, কখনো কি দেখেছো বাঁ হাতে ঘুরাতে? সবসময় দেখবে ডান হাতে ঘুরায় ওরা।
বা যারা ঘুরিয়েছো তারাও ডান হাতেই ঘুরিয়েছো। কারণ তুমি জানো যে তোমার দুটো হাতের মধ্যে, বাঁ হাত আর ডান হাতের মধ্যে তোমার কিন্তু সব থেকে বেশি কাজ কিন্তু তুমি ডান হাতে করতে পারো। কারণ তোমার ডান হাত দিয়ে তোমার বেশি শক্তি তুমি ইউজ করতে পারো। বাঁ হাতে কিন্তু তুমি অতটা বেশি কাজ করতে পারো না যত তুমি ডান হাতে করতে পারো। এই জন্য এখান থেকে মনে রাখবে যে জেনারেটর যেটা হচ্ছে ডান হাতে আমরা ঘুরাই, তো সেটা থেকে মনে রাখবে যে হচ্ছে জেনারেটর হচ্ছে ডান হাত, মানে রাইট হ্যান্ড রুল। আর মোটর বাকি থাকলো, মোটর সেটা হয়ে গেলো লেফট হ্যান্ড রুল, মানে বাঁ হাতের রুল। এখান থেকে কিন্তু তাহলে তোমরা এরকম করে বুঝে নেবে। তো আমাদের কিন্তু যেটা তিনটে যে ইউনিট, তিনটে ইউনিট বলছি, 2 নাম্বার যে ইউনিট, সে 2 নাম্বার ইউনিট যেটা ছিল ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট, সেটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখানের মধ্যে আর কিছু নেই। এখানে আমাদের আর যেটা আছে সেটা হচ্ছে যে সিম্পল প্রবলেম। এই সিম্পল প্রবলেম গুলা কিন্তু আমি অন্য কোনো দিন করে দেবো। এই যে যেগুলো আমরা পড়ছিলাম, কিছু কিছু যে কয়েকটা রিলেশন ছিল, সেই রিলেশন থেকেই সূত্র দিয়েই এই প্রবলেম গুলো হবে, সেটা আমি পরে করে দেবো। এই চ্যাপ্টারে যেগুলো যেগুলো আমি করালাম সেগুলো করলেই যথেষ্ট। আর বাকি যেগুলো আমি স্কিপ করতে বললাম ওগুলো পরীক্ষাতে আসেও না, আর জানারও সেরকম প্রয়োজন হয় না। তাহলে ইউনিট 2 শেষ। পরে আর দুটো বাকি থাকবে, ইলেকট্রিক সার্কিট আর ট্রান্সফরমারের কিছুটা করেছি, ওটা বাকিটাও করে দেবো। তাহলে আজকের মতো এখানেই থাক।